হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শব্দপাঠক চ্যানেলে নিয়মিত গল্প পাঠ করে শোনাই। আপনারা শুনছেন নিমাই ভট্টাচার্যের তুমুল জনপ্রিয় রোমান্টিক উপন্যাস মেম সাহেব। আজ পঞ্চম পর্ব। তুমিও জানো, আমিও জানি, সবাই জানে মানুষের জীবনের গতিপথ ও গতিবেগের পরিবর্তন হয় মাঝে মাঝেই। আমার জীবনেও হয়েছে, হয়তোবা ভবিষ্যতেও হবে। আমার জীবনে মেম সাহেবের উদয় হওয়ার আগে আমার জীবন এমন বিশ্রী টালমাটালে চলছিল যে তা উল্লেখ করার প্রয়োজনই নাই। মেম সাহেবকে পাওয়ার পর বেশ কিছুকাল এমন একটা অদ্ভুত নেশায় মশগুল ছিলাম যে নিজের ভূত ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাবার অবকাশ বা প্রয়োজন বোধ করিনি। কিন্তু তারপরে মনের আকাশ থেকে অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার পর আমার জীবনে এক আশ্চর্য জোয়ার এলো। প্রথম প্রথম মুহূর্তের অদর্শন অসহ্য অসম্ভব মনে হতো বুঝিবা হারিয়ে গেল, বুঝিবা কিছু ঘটে গেল। আমার মতো মেম সাহেবেরও মনে এমনি অজানা আশঙ্কা আসতো। পরে দুজনে যখন দুজনকে সমস্ত মন প্রাণ দিয়ে পেলাম, সে পাওয়ার আনন্দে যখন সমস্ত মনটা মদির হয়ে গেল, তখন আস্তে আস্তে আজে বাজে চিন্তা দূর হলো। মেম সাহেবের ওই হাতটা নিজের হাতের মধ্যে না পেলে, মেম সাহেবের বুকে কান পেতে ওই পরিচিত স্পন্দন না শুনলে প্রথম প্রথম মনে মনে বড় অস্বস্তি পেতাম। পরিচয়ের গণ্ডি পেরিয়ে ভালোবাসার সেই প্রথম অধ্যায়ে মনটা বড়ই সংকীর্ণ হয়েছিল। শুধু মেম সাহেবকে কাছে পাওয়া ছাড়া যেন আর কোনো চিন্তাই মনের মধ্যে স্থান পেত না। বিশ্ব সংসারের আনন্দ মেলায় আমাদের দুজনকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারতাম না। দুনিয়ার আর সবাইকে কেমন যেন ফালতু অপ্রয়োজনীয় মনে হতো। জীবনের শুধু একটি দিক, একটি অঙ্গকেই সমগ্র জীবন ভেবেছিলাম। ধীরে ধীরে আমরা যত আপন হলাম, সঙ্গে সঙ্গে এসব ভুল ধারণাও বিদায় নিল। তাছাড়া মেম সাহেবের ভালোবাসা ক্রমে ক্রমে আমার সমগ্র জীবনকে, জীবন সত্তাকে আলিঙ্গন করল। শুধু আমার ব্যক্তিগত জীবনের একান্ত প্রিয় সঙ্গিনী নয়, শুধু যৌবনের আনন্দ মেলায় পার্শ্ববর্তিনী নয়, মেম সাহেব আমার সামগ্রিক জীবনের অঙ্গীকার হলো। তুমি তো জানো, আমাদের পূর্বপুরুষরা শুধু জানতেন পুত্রার্থে ক্রিয়া ভার্যা। আমাদের দেবদেবীর ইতিহাস পড়লে এক একজনের শত সহস্র সন্তানের জননী হওয়ার কাহিনী অতীতের ইতিহাসের পাতায় বন্দী আছে। তবুও স্বামীর শয্যা আর রান্নাঘরের মধ্যেই আমাদের ৯৯% নারীর জীবন সীমিত। এই তো ইদানিংকালে কত ছেলে মেয়েকে ভালোবাসতে দেখলাম স্বপ্ন দেখতে। ভালোবাসা পেয়ে অনেক মানুষের জীবনধারায় পাল্টে যায়, কিন্তু আমার মেম সাহেব আমাকে পাল্টে দেয়নি। সে আমাকে নতুন জীবন দিল। আমাকে ভালোবেসে সে অন্ধ হয়নি। রাত্রির অন্ধকারে আমার তপ্ত শয্যায় পলাতকের মতো সে আশ্রয় চায়নি। চেয়েছিল আমার সামগ্রিক জীবনের প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু ভূমিকা গ্রহণ করতে। পুরুষের জীবনে কর্মজীবনের চাইতে বড় আর কি হতে পারে? কর্মজীবনের ব্যর্থতা, কর্মক্ষেত্রে পরাজয় পুরুষের মৃত্যু সমান। কর্মজীবনে ব্যর্থ, পরাজিত, অপদস্থ পুরুষদের জীবনে নারীর ভালোবাসার কী মূল্য? কোথায় স্বীকৃতি? মেম সাহেব এই চরম সত্য উপলব্ধি করেছিল। আমি কিন্তু প্রেমের ঘরে মশগুল ছিলাম। অত শত ভাবনা চিন্তা আমার ছিল না। মাদ্রাজ থেকে ঘুরে এসে নতুন কাজ বেশ মন দিয়ে করছি। কিছু টাকা পয়সাও আমদানি হচ্ছে। আমার মনটা খুশিতে ভরে গেল। তাছাড়া কলকাতায় কলকে না পেলেও সুদূর মাদ্রাজের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় কাজ পাওয়ার জন্য সরকারি ও সাংবাদিক মহলে আমার কিছু মর্যাদা বেড়ে গেল। মনে মনে বোধহয় আমি একটু অহংকারীও হলাম। আবার একদিন মেম সাহেব আমার চৈতন্যে কষাঘাত করল। এবার আর কিছু ভাবছ? তোমার কথা না আমার কথা? মেম সাহেব চিৎকার করে ওঠে। আহ,
বাজে বকো না। আমি আশ্চর্য হয়ে যাই। তুমি রাগ করছো কেন? মেম সাহেব দুই হাঁটুর ওপর মুখখানা রেখে কি যেন ভাবছিল। আমার প্রশ্ন শোনা মাত্রই রাগ করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি ডাক দিলাম, মেম সাহেব। জবাব দিল না। আবার ডাকলাম, মেম সাহেব শোনো না। তবুও কোনো জবাব এলো না। একটু চিন্তিত হলাম। একটু কাছে এগিয়ে গেলাম। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, রাগ করছো কেন? উত্তর এলো, একটু সরে বসো। এটা তোমার নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুম নয়, কলকাতার ময়দান। বুঝলাম আবহাওয়া খারাপ। ফোর্স করলে আমার প্ল্যানটাই ক্ষতিগ্রস্ত হবে, কোনো মঙ্গল হবে না। তাই আবহাওয়ার উন্নতির আশায় আমি উপরে ঘুরপাক খেতে থাকি। বেশ কিছুক্ষণ পরে মেম সাহেব বলল, নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো মানুষ যে এত নির্বিকার হতে পারে তা তোমাকে দেখার আগে কল্পনাও করতে পারিনি। হঠাৎ একথা বলছো কেন? সে কথা বুঝলে কি আমার কপালে কোনো দুঃখ থাকতো? আজ তোমার মুডটা খারাপ। হ্যাঁ। এবার আমার দিকে ঘাড় বাঁকিয়ে বলল, বলবো কেন? বলো না। অপ্রিয় সত্য বলবো? নিশ্চয়। সহ্য করতে পারবে? আমি বীরের মতো উত্তর দিলাম। ও ভয়ে কম্পিত নয় বীরের হৃদয়। একটু ঈষৎ বিদ্রূপের হাসি হাসল মেম সাহেব। বলল, আজে বাজে বকতে লজ্জা করে না? কোথায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে? তা নয়। এই তো সবে নতুন একটা কাজ শুরু করেছি। আবার নতুন কি করব? তুমি কি করবে তুমি তা জানো না? আমি সত্যি সত্যিই ভাবনায় পড়ি। ভেবে পাই না কি বলতে চাই ও। আমি ওর হাতটা চেপে ধরে বলি, লক্ষ্মী মেম সাহেব, ফ্রাঙ্কলি বলো না, কি বলতে চাইছো? রাগারাগি করে কি লাভ আছে? মেম সাহেব বলল, এই নতুন কাজটা পাওয়ার পর মনে হয় তুমি যেন আর কিছুই চাও না, তাই না? নিশ্চয়ই চাই, কিন্তু চাইলেই যে পাওয়া যায় না সে কথা তো তুমি জানো। শুধু মেম সাহেবের কথা ভাবলে জীবন আর কোনোদিন কোনো কিছুতেই পেতে হবে না। নতুন কিছু পেতে হলে ঘুরতে হয়, লোকজনের সঙ্গে দেখাশোনা করতে হয়, পরিশ্রম করতে হয়। ও কথা ঠিকই বলছিল। দৈনন্দিন কাজকর্ম করে বাকি সময়টুকু মেম সাহেবের জন্য গচ্ছিত ছিল। মেম সাহেব আবার বলে, আমাকে তো অনেক পেয়েছো, প্রাণ ভরে পেয়েছো। এখন তো আমার পক্ষে আর কোনো চুলোয় যাওয়া সম্ভব হবে না। আমি চাইলেও কেউ আমাকে নেবে না। সুতরাং তুমি তো নিশ্চিত। এবার তাই বলছিলাম, তুমি নির্ভয়ে নিজের কাজ করতে পারো। আমি নতুন কাজটা পেয়ে একটা ধাপ এগিয়ে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়েছিলাম। কিন্তু কিছুদিন নিশ্চিন্তে থাকবার বাসনা ছিল। মেম সাহেবের তা সহ্য হলো না। মেম সাহেব চাইল কর্মজীবনে যতদিন স্থিতি মর্যাদা না আসবে ততদিন বিশ্রাম করার কোনো প্রশ্নই ওঠে না। কাগজে তো কত লোক, কত আর্টিকেল, কত ফিচার, কত গল্প লেখে। তুমিও তো লিখতে পারো। কোনোদিন তো ওসব লিখিনি। রিপোর্ট লেখা ছাড়া আর কিছুই তো লেখার সুযোগ আসেনি। সুযোগ আসে না, সুযোগ করে নিতে হয়। তোমাকে তো আগেই লিখেছি। ও আমার মতো বেশি বকবক করতো না। অল্প কথা দিয়েই মেম সাহেব মনের ভাব বেরিয়ে আসতো। দোলা বৌদি, আজকাল একদল ডাক্তার যেন পেশেন্ট ওষুধ, ক্যাপসুল, ট্যাবলেট, ইঞ্জেকশন দিয়ে সমস্ত চিকিৎসা করে, তেমনি খবরের কাগজের প্রায় সব রিপোর্টাররাই বাঁধাধরা গদে রিপোর্ট লিখতে থাকে। রুগীর জন্য একটা মিক্সারাইজ প্রেসক্রিপশন করতে হলে ডাক্তারবাবুর মস্তিষ্কের ব্যায়াম করতে হয়। মামুলি খবরের কাগজের রিপোর্টার লেখার বাইরে কিছু লিখতে গেলেও রিপোর্টার বাবুদের কিছু কেরামতির দরকার থাকে। আমার সে কেরামতি কোনো কালেই ছিল না, আজও নাই। কিন্তু ঠেলার নাম বাবাজি। মেম সাহেবের চোখে জল, দীর্ঘ নিঃশ্বাস সহ্য করা অসম্ভব। আমি বাধ্য হয়ে কলম নিয়ে কেরামতি শুরু করলাম। আমার সে কি দুর্দিন, তুমি তা কল্পনা করতে পারবে না। কাগজ কলম নিয়ে বসলেই বুক ফেটে কান্না আসতো, তবুও থামতে পারতাম না।
কিন্তু চেষ্টা করলেই কি সব কিছু সম্ভব? আমার পক্ষেও সম্ভব হলো না। শেষকালে কি করলাম জানো? প্রবন্ধ লেখা শুরু করলাম। কিছু বইপত্র আর ম্যাগাজিন পড়ে প্রবন্ধ লেখা শুরু করলাম। এ কাজে নিজের বিদ্যার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল কিছুটা বুদ্ধির। আস্তে আস্তে সেগুলো ছাপা হতে লাগলো, কিঞ্চিৎ অর্থপ্রাপ্তও ঘটল। একদিন মেম সাহেবকে বললাম, দেখেছো কেমন সুন্দর ঠকিয়ে রোজগার করছি? নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে রোজগার করাকে ঠকানো বলে না, তাই বুঝি? মেম সাহেব সেদিন বলেছিল, রাম নাম জপ করে যাও, অত শত ভাবতে হবে না, হয়তো একদিন ডাকতে ডাকতেই ভগবানের দেখা পেয়ে যাবে। মেম সাহেবের পাল্লায় পড়ে সেই যে আমি কলম নিয়ে রাম নাম জপ শুরু করেছি, আজও থামাতে পারেনি। বিধাতার বিচিত্র খেয়ালে মেম সাহেব কোথায় যেন হারিয়ে গেছে। জানি ও হয়তো আমার লেখা পড়তে পায় না বা পারে না। মাঝে মাঝে মনে হয় কার জন্য লিখব, কিসের জন্য লিখব। ভগবানের কৃপা হলে পঙ্গু ও উত্তঙ্গ গিরি লঙ্ঘন করিতে পারে। আমি ভগবানের কৃপা লাভ করিনি, ভবিষ্যতেও নিশ্চয়ই করব না। জীবনে যা কিছু পেয়েছি, যা কিছু করেছি, তা সবই ওই পোড়া কপালের জন্য। ভালোবাসা দিয়ে মেয়েটা আমাকে পাগল করে দিয়েছে, এবং সেই পাগলামি করতে করতে আমি আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলেছি। স্বাভাবিক অবস্থায় সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ আমার মতো জীবনটাকে নিয়ে এমন খেলা করতে সাহস পাবে না। আমি পেরেছি, আজও কিছু কিছু পারছি, কিন্তু আগামীকাল থেকে আর পারবো না। পারবো কেমন করে বলো? ওই পোড়া কপালি আমাকে গাছে চড়িয়ে দিয়ে মইটা নিয়ে পালিয়ে গেছে। ডালে ডালে পাতায় পাতায় আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কতকাল? সব কিছুরই তো একটা সীমা আছে। কি লিখতে গিয়ে কি লিখে ফেললাম। মেম সাহেবের কথা লিখতে গেলে আমার মাথা ঘুরে ওঠে, বুদ্ধিভ্রংশ হয়, উচিত অনুচিত বিচার করতে পারি না। জীবনে কোনোদিন ভাবিনি মেম সাহেবের কথা লিখব, কিন্তু অবস্থার দুর্বিপাকে আমাকে লিখতে বাধ্য হয়েছি। আর কাউকে এসব নিশ্চয়ই লিখতাম না। তবে কি জানো, চিঠিগুলো লিখে মনটা অনেক হালকা হচ্ছে, ভয়ও হচ্ছে। ডাক্তারবাবুরা যেমন নিজেদের প্রিয় স্ত্রী পুত্রের চিকিৎসা করাতে সংকোচ বোধ করেন, আমিও তেমনি আমার মেম সাহেবের কথা লিখতে ভয় পাচ্ছি। ভাব দিয়ে ভাষা দিয়ে মেম সাহেবের প্রতি সুবিচার করা আমার পক্ষে নিশ্চয়ই সম্ভব নয়। রাগ অভিমান ভালোবাসার মধ্যে দিয়েও কি আশ্চর্যভাবে আমার জীবন নৌকায় পাল তুলে এগিয়ে নিয়ে গিয়েছিল, তা ঠিক করে বলা বা লেখার ক্ষমতা আমার নাই। খবরের কাগজের রিপোর্টারি করার একটা নেশা আছে। সে নেশা প্রতিদিনের একটি দিনের উত্তেজনা, নেশা কাটতে না কাটতেই নতুন উত্তেজনার জোয়ার আসে রিপোর্টারদের জীবনে। তাছাড়া সে উত্তেজনায় বৈচিত্র্য রিপোর্টারদের আরও বেশি মাতাল করে তোলে। সেই উত্তেজনায় ঘিরেই অধিকাংশ রিপোর্টারদের জীবন কেটে যায়। ইচ্ছা বা ক্ষমতা থাকলেও বিশেষ কিছু করার কারো পক্ষে সম্ভব হয় না। মেম সাহেব চায়নি আমার জীবনটা শুধু এমনি অহেতুক উত্তেজনায় ভরে থাকুক। সে চেয়েছিল আমার কাজকর্মে আরও ব্যাপক ও বিস্তৃত করতে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ঘুরতে ঘুরতে মেম সাহেব আমার হাত টেনে নিয়ে বলল, অত দূরে দূরে যাচ্ছ কেন? এটা তো তোমার ড্রয়িং রুম নয়। মেম সাহেব প্রায় বিদ্যুৎ বেগে আমাকে জড়িয়ে ধরে একটা গাছের আড়ালে নিয়ে গেল। দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি রাগ করেছো? পাগল, রাগ করব? খুব বেশি রাগ করেছো, তাই না? বিন্দুমাত্র রাগ করিনি। ভালো চাকরি পেতে হলে ইউপিএসসির পরীক্ষা দিতে হয়, পাশ করতে হয়। তেমনি তোমাকে পেতে হলেও তো আমাকে কিছু একটা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। ও হাত ধরে আমাকে মুখটা চেপে ধরে বলল, বাজে কথা বলো না। বাজে না মেম সাহেব, ইচ্ছে করলে আমার চাইতে অনেক বেশি সুপ্রতিষ্ঠিত কাউকে তুমি তোমার জীবনে পেতে পারতে। কিন্তু একবার যখন আমার খেয়াঘাটে পিছলে পড়ে গেছো,
তখন আমাকেই তৈরি করার চেষ্টা করছো। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেম সাহেব বলল, তোমার মনটা আজ বিক্ষিপ্ত, তাই আজ বলবো না, 2-4 দিন পরে বলবো। পরে কেন? আজই বলো। আজ বললে তুমি বিশ্বাস করবে না। তোমার উপর রাগ করতে পারি, কিন্তু অবিশ্বাস কোনোদিন করব না। ঠিক? হ্যাঁ, ঠিক। মেম সাহেব আমার হাতটা টেনে নিয়ে নিজের মাথার উপর দিয়ে বলল, আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি অবিশ্বাস করবে না? অত রাগ, অত দুঃখ, অত অভিমানের মধ্যেও আমার মুখে হাসির রেখা ফুটে উঠল। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, সত্যি বলছি, তোমাকে কোনোদিন অবিশ্বাস করব না। দুজনে একটু এগিয়ে গাছের ছায়ায় বসলাম। মেম সাহেব বলল, কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত অন্য কোনো ছেলের সঙ্গে আমার বিয়ে হতে পারত, হয়তোবা তোমার চেয়ে ঢের বেশি রোজগার করত, কিন্তু আমার মনে হয় অত সুপ্রতিষ্ঠিত পুরুষদের হৃদয়ে স্ত্রীর প্রতিষ্ঠা পাওয়া দুর্লভ। একটু থামে, আবার বলে, দেখো, ঠিক পয়সা কড়ির প্রতি আমার খুব বেশি মোহ নাই। একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু তাই বলে বেশি টাকা পয়সা কড়ি হলে মনটা নষ্ট হয়ে যায়। আমি চাই না তা হোক। আমি বললাম, তুমি যে প্রায় উদয়ের পথের ডায়লগ বলা শুরু করলে। মেম সাহেব আমার হাতটা চেপে ধরে বলল, তুমি আমাকে অমন করে অপমান করো না। ইচ্ছা করলে শাসন করতে পারো, বকতে পারো, কিন্তু ভালোবাসা নিয়ে তুমি ঠাট্টা করো না। মেম সাহেবের গলায় স্বরটা বেশ ভারী হয়ে এসেছিল। আমি বেশ বুঝলাম, এর পরের ধাপেই ঝরঝর করে নেমে আসবে অশ্রুধারা। ওর ওই চোখের জল আমি সহ্য করতে পারবো না বলে তাড়াতাড়ি ওর গাল টিপে বললাম, তুমি পাগল হয়েছো? তোমার ভালোবাসা নিয়ে ঠাট্টা করব? মেম সাহেব একটু শান্তি পায়, স্থির পায়, স্বস্তিও পায়। আমার কাঁধের উপর মাথাটা রাখে। আমি ওর মুখে, মাথায় হাত দিয়ে আদর করি। মেম সাহেব আরও আমার কাছে আসে, বলে, কেন যে তোমাকে ভালোবেসেছি তা জানি না। হয়তো তুমি আমাকে অমন করে চেয়েছিলে বলেই আমি তোমাকে ফিরিয়ে দিতে পারিনি। অনেক দিন রাত্রে একলা চুপচাপ তোমার কথা ভেবেছি, তাই নাকি? তবে কি, ভাবিয়ে ভাবিয়ে তুমি তো আমাকে শেষ করলে, তা তো বুঝলাম, কিন্তু আমার কাজকর্ম নিয়ে অত খিটখিট করো কেন? মাথাটা নাড়িয়ে মেম সাহেব বলল, খিটখিট করব না? তোমার মতো ফাঁকিবাজ, আড্ডাবাজ, স্ত্রৈণ লোককে খিটখিট না করলে কাজ করানো সম্ভব? যার স্ত্রী নাই সে আবার স্ত্রৈণ হলো কেমন করে? বাজে বকো না। বিয়ে না করেই যা করছো সে আর বলার নয়। না জানি বিয়ে করলে কি করবে জানো দোলা বৌদি? মেম সাহেব ভীষণ দুষ্টুমি করত। আমি আদর করলে গলে পড়তো, ভালোবাসলে মুগ্ধ হতো, দুষ্টুমি করলে উপভোগ করত। কিন্তু পরে আমাকে টিপ্পনি কাটার বেলায় এমন একটা ভাব করতো যে ওর যেন কোনো তাগিদই নাই, সব কিছুই যেন আমার প্রয়োজন। যাই হোক, সেদিন বোটানিক্যাল গার্ডেনে বসে বসে কি বলেছিল জানো? বলেছিল, আমি চাই তুমি অনেক বড় হও, কেউ যেন বলতে না পারে আমি আশায় তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। এই তো নিজেকে গড়ে তোলার সময়। এরপর সংসার ধর্মে জড়িয়ে পড়লে আর কি অত অবসর পাবে? পাবে না। এখন তুমি একটি মুহূর্তও নষ্ট করবে না, আমি নষ্ট করতে দেব না। আমার সমস্ত স্বপ্ন সাধনার শক্তি দিয়ে তোমাকে আমি বড় করবই। আমি বলি, তুমি নিজেও তো এগিয়ে যাবে, বিদেশ যেতে পারো, রিসার্চ করতে পারো। মেম সাহেব অবাক হয়ে বলে, আমি? বিয়ের পর আমি কিচ্ছু করব না, চাকরি বাকরি সব ছেড়ে দেব। তবে কি করবে? কি আবার করব? ঘর সংসার করব। তাই বলে চাকরি ছাড়বে কেন? চাকরি করলে আর ছেলে মেয়ে মানুষ করা যায় না। তাছাড়া তোমার যা অদ্ভুত কাজ, কাজের তো ঠিক ঠিকানায় নাই। সুতরাং দুজনেই বাইরে বাইরে থাকলে চলবে কেন?
আবার পরে বলল, ঘর সংসারের কাজকর্ম করে তোমার কাজকর্মে একটু সাহায্য করার চেষ্টা করব। তোমার মতো জার্নালিস্ট না হতে পারি, কিন্তু তোমার সেক্রেটারি তো হতে পারবো। এমনি করে একদিন আকস্মাৎ পিছন ফিরে দেখি আমার কর্মজীবনে একটা বিরাট পরিবর্তন এসে গেছে। দৈনন্দিন রিপোর্ট করা ছাড়াও নিত্য নতুন লেখার কাজে বেশ ব্যস্ত হয়ে পড়লাম। ক্লিপিং করা, ফাইল করা, লাইব্রেরিতে গিয়ে নোটস পাওয়া, বইপত্র পড়া, তারপর লেখা এবং সে লেখা ছাপাবার ব্যবস্থা করা নিয়ে সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যে কেটে যায়। রোজ রোজ মেম সাহেবের দেখা করার সময়ও হয় না। ইতিমধ্যে উত্তরবঙ্গে সর্বনাশা বন্যা দেখা দিল। ঘর বাড়ি, রেল লাইন ভেসে গেল, জমিজমা ডুবে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হাহাকার করে উঠল। নিউজ এডিটরের নির্দেশে আমাকে ছুটতে হলো সেই বিধ্বংসী বন্যার রিপোর্ট করতে। মেম সাহেবকে কলেজে টেলিফোন করে খবরটা দিলাম। স্টেশনে এসে আমার হাতে নির্মাল্য দিয়ে বলেছিল, কালীঘাটের মার নির্মাল্য, কাছে রেখো, কোনো বিপদ হবে না। শুধু নির্মাল্য দিয়েই শান্তি পায়নি। বিস্কুট, জ্যাম, জেলির ইত্যাদি প্যাকেট আমাকে দিয়ে বলেছিল, ফ্লাড এরিয়ায় নিশ্চয়ই খাওয়া দাওয়ার মুশকিল হবে, এগুলো রেখে দাও। দিন 15 বাদে আমি ঘুরে এলাম। মেম সাহেব তো আমাকে দেখে চমকে উঠল। তোমার একই অবস্থা? কী আবার অবস্থা? কী হয়েছে তোমার শরীর? অনিয়ম অত্যাচার হলে শরীর খারাপ হবে, তাতে আশ্চর্য হওয়ার কী আছে? কদিন পর আবার সব ঠিক হয়ে যাবে। সেদিন ও আর বিশেষ কিছু বলল না। পরের দিন 1 বোতল টনিক নিয়ে হাজির। হুকুম হলো, 2 বেলা 2 চামচ করে খাবে, ভুল হয় না যেন। আর ঘন্টায় ঘন্টায় চা খাওয়াটা বন্ধ করো তো। চা খাওয়া বন্ধ করব? কথাটা শুনে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। প্রায় তাই। সাকসেসফুল জার্নালিস্টরা হুইস্কি আর আনসাকসেসফুল জার্নালিস্টরা চা খেতেই তো বেশ পছন্দ করে এবং তা খেয়ে বেঁচে থাকে। সেই চা ছেড়ে কি আবার হুইস্কি ধরব? নিশ্চয়ই। তা না হলে আমার কপাল পোড়াবে কেমন করে? আমি নিয়মকানুন ছাড়া বন্ধনহীন উন্মত্ত পদ্মার মতো বেশ জীবনটা কাটাচ্ছিলাম। সন্ন ছাড়া জীবনটা বেশ লাগতো, কিন্তু এই মেয়েটা এসে সব উলটপালট করে দিল। আমাকে প্রায় ভদ্রলোক করে তুলল। সর্বোপরি আমার চোখে, আমার প্রাণে একটা সুন্দর শান্ত সংসার জীবনের স্বপ্ন এঁকে দিল। বহুজনকে দীর্ঘদিন তৈলমর্দন করেও কলকাতায় কোনো পত্রপত্রিকায় যখন চাকরি জোটাতে পারলাম না, তখন এক্সপ্রেসের ক্রনিকেলের ওই সামান্য অস্থায়ী কাজটাও বড় ভালো লাগছিল। কিন্তু কতকাল? মেম সাহেবকে নিয়ে আমার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কোনো অনিশ্চয়তা ছিল না। জীবনকে সে অনিশ্চয়তা আমাকে আবার ধীরে ধীরে উদ্বিগ্ন করতে লাগলো। দৈনন্দিন রিপোর্টিং ছাড়া প্রবন্ধ, ফিচার ইত্যাদি লেখা ঠিকই চলছিল। কখনো এ কাগজে, কখনো সে কাগজে এসব লেখা ছাপা হচ্ছিল। কোনো কোনো লেখা অমনোনীত হচ্ছিল। মাঝে মাঝে 10, 15, 20 টাকার মানি অর্ডার বা চেকও পাচ্ছিলাম। মন্দ লাগছিল না। কিন্তু সাংবাদিক ফিরিওয়ালা হয়ে তো জীবন কাটাতে পারি না। এই অনিশ্চয়তার মধ্যে মেম সাহেবকে তো টেনে আনতে পারি না। তাছাড়া আমাকে পাশ কাটিয়ে অনেক পরিচিত নতুন ছেলে ছোকরার দল অলিগলি দিয়ে কর্মজীবনের রেড রোড ধরে ফেলল। নিজেকে বড়ই অপদার্থ, অকর্মণ্য মনে হলো। মেম সাহেবকে আমি কিছু বলতাম না। নিজের মনে মনে অনেক কথাই চিন্তা করতাম। একবার ভাবলুম, চুলাই যাক জার্নালিজম। যদি খেতে পড়তে না পেলাম, তবে আবার জার্নালিজমের শখ কেন? দুর্বল মুহূর্তে কোনো চাকরি বাকরি নেওয়ার কথাও ভাবলাম, কিন্তু পরের মুহূর্তে নিজের মনকে শাসন করেছি, বুঝিয়েছি, না, তা হয় না। এত বড় পরাজয় আমি মেনে নিতে পারবো না। যৌবনেই যদি কর্মজীবনের এত বড় পরাজয় মেনে নিই, তবে ভবিষ্যতে কি করব? কি নিয়ে লড়ব? আবার ভেবেছি কলকাতায় ছেড়ে পালিয়ে যাই,
দিল্লি, বোম্বে বা লন্ডনে চলে যাই। কিন্তু পালিয়ে যাওয়া বললেই তো আর পালিয়ে যাওয়া যায় না। বিলেতে যেতে অনেক টাকার প্রয়োজন, সে টাকা আমার ছিল না। তাছাড়া বিলেত গিয়ে কি করতাম? বিলেত গিয়ে কেরানিগিরি বা বাস কন্ট্রাক্টর হয়ে অ্যান্টনি সাহেব হওয়ার শখ কোনোদিনই আমার ছিল না। কয়েকটা দেশি কাগজের কাজ নিয়ে বিলেতে যাওয়ার পরিকল্পনা অনেকদিন মনের মধ্যে উকিঝুঁকি ছিল, কিন্তু তার জন্যও দেশের মধ্যে অনেক ঘোরাঘুরির প্রয়োজন ছিল। আমার পক্ষে তাও সম্ভব হয়নি। রাসবিহারী এভিনিউর পোস্ট অফিসে মেম সাহেবের কিছু টাকা ছিল। আমার কল্যাণে ইতিমধ্যেই তাতে দুবার হাত পড়েছিল, সুতরাং ওদিকে হাত বাড়ানোর কথা আর ভাবতে পারলাম না। একবার অত্যন্ত আজে বাজে চিন্তাও মাথায় এসেছে। ভেবেছি মেম সাহেবকে কিছু না জানিয়ে আকস্মাৎ একদিন যেখানে হোক উদয় হয়ে যায়। যৌবনে প্রাণবন্ত সব ছেলেমেয়েরাই প্রেমে পড়ে, কজন সে প্রেম আঁকড়ে ধরতে পারে? আমিও না হয় পারলাম না, কি হয়েছে তাতে? মেম সাহেব 2-4 দিন কান্নাকাটি করবে, 2-1 বেলা হয়তো উপবাস থাকবে, কেউ কেউ হয়তো অনেক দিন উপবাস করবে, কেউ বা হয়তো কিছু কিছু অপ্রিয় মন্তব্য করবে, কিন্তু তারপর নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আমেরিকা ফেরত ফিশারি এক্সপার্ট সুবোধবাবু নিশ্চয়ই মেম সাহেবকে অপছন্দ করবেন না। এরপর শুভক্ষণে বুড়ো সাজ্জাদ হোসেনের সানাই বেজে উঠলে সুবোধবাবু জামাই বেশে হাজির হবেন। কিছু পরে মেম সাহেব বধূ বেশে সুবোধকে মালা পরাবে। পুরোহিত মন্ত্র পড়ে সম্পত্তি ট্রান্সফার পাকাপাকি করবেন। তারপর বাসর, একটু হাসি, একটু ঠাট্টা, একটু তামাশা, লোকচক্ষুর আড়ালে হয়তো একটু স্পর্শ, একটু অনুভূতি, দেহ মনে হয়তো বা একটু বিদ্যুৎ প্রবাহ। আমার মাথাটা একটু ঝিমঝিম করলো, তবে সামলে নিলাম। পরের দিনটার জন্য খুব বেশি চিন্তা হয় না, কিন্তু তার পরের দিন ফুলসজ্জার কথা ভাবতে গিয়েই মাথাটা হঠাৎ ঘুরে উঠল। রজনীগন্ধা দিয়ে সাজানো ওই ফোমড রাবারের শয্যায় মেম সাহেবের একগুচ্ছ অধিপতিরূপে সুবোধ। তিলে তিলে ধীরে ধীরে যে মুকুল 24-25 বসন্তে প্লাবিত হয়ে আমার মানস প্রতিমা মেম সাহেব হয়েছে, যার মনের কথা, দেহের উত্তাপ, বুকের স্পন্দন শুধু আমি জেনেছি, পেরেছিও অনুভব করতে, সেই মেম সাহেবের সঙ্গে সুবোধের স্পর্শ অসম্ভব। তাছাড়া যে মেম সাহেব তার জীবন সর্বস্ব দিয়ে নৈবেদ্য সাজিয়ে আমাকে সুখী সার্থক করতে চেয়েছে, তাকে এভাবে বঞ্চিত করে পালিয়ে যাব? না না, তা হয় না। তবে কি করব তা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। মনে মনে অবশ্য ঠিক করিলাম কলকাতায় আর বেশি দিন থাকব না। খবরের কাগজের রিপোর্টার হওয়ার দৌলতে বাংলাদেশে বহু প্রথিতযশা লুব্ধ প্রতিষ্ঠিত মানুষের সাথে পরিচিত হওয়ার দুর্ভাগ্য আমার হয়েছিল। দুর্ভাগ্য? হ্যাঁ, দুর্ভাগ্য নয় তো কী বলবো। কলকাতার ময়দানে মনুমেন্টের নিচে লক্ষ লক্ষ মানুষ এদের বক্তৃতা শুনে হাততালি দেয়, গলায় মালা পরায়। প্রথম প্রথম এদের কাছে এসে নিজেকে কৃতার্থ মনে করলাম। শিক্ষা সংস্কৃতির ধ্বজা উড়িয়ে যারা সিনেট হলো, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, মহবোধি সোসাইটি হলো, গরম করে তুললেন, তাদের সবাইকেই ঠিক শ্রদ্ধা করে উঠতে পারলাম না। 3.5 কোটি বাঙালি নারী পুরুষ শিশুর মুখের উপর তাদের চেয়ে বসে আছে। তাদের বক্তৃতা আমরা নিত্য খবরের কাগজের পাতায় ছাপছি। তাদের স্বরূপটা প্রকাশ হওয়ায় আমি যে কি দুঃখ, কি আঘাত পেয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কি কি কারণে এদের আমি শ্রদ্ধা করতে পারি না সে কথা লেখার অযোগ্য। বিদ্যাসাগরের বাংলা ভাষা দিয়ে এদের কাহিনী লিখলে বিদ্যাসাগরের স্মৃতির অবমাননা করা হবে, বাংলা ভাষা অপব্যবহার করা হবে। তবে যদি এই সব মহাপুরুষদের কথা লিখতে পারতাম, যদি সে ক্ষমতা আমার থাকতো, তবে বাংলাদেশের কিছু মানুষ
নিশ্চয়ই বাঁচতে পারত। তুমি ভাবছো আমি বাচালতা করছি, তাই না? সত্যি বলছি দোলা বৌদি, আমি একটুও বাচালতা করছি না। ইংরেজিতে যাকে বলে ট্র্যাডিশন, তা তো বাঙালির আছেই। শিক্ষা দীক্ষা আদর্শ ও দেশপ্রেমের অভাব তো বাংলাদেশের নাই। গ্রামে গ্রামে দারিদ্র গৃহিণীরা আজও ক্ষুধার অন্ন দিয়ে অতিথি সেবা করতে কার্পণ্য করে না। উদার বাংলা বুক পেতে সারা দেশের মানুষকে আসন বিছিয়ে দিয়েছে। ভারতবর্ষের দিগন্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছে বাংলাদেশে, কিন্তু কই আর কোন দেশের মানুষ তো এমনি করে সারা দেশের মানুষকে নিয়ে সংসার করবার উদারতা দেখাতে পারে না। রাজনীতির কথা না হয় ছেড়েই দিলাম, শিক্ষা দীক্ষায় শিল্পে সঙ্গীতে বাঙালির ঔদার্য অতুলনীয়। ভারতের ইতিহাস উল্টাবার কোনো প্রয়োজন নাই। ইদানিংকালের ইতিহাসও ধরা যাক। প্রমথেশ বড়ুয়া, কুন্দনলাল সাইগল, লীলা দেশাই বাঙালি নন, কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে এদের অলঙ্কিত আসন চিরকালের জন্য রইবে। বড় গোলাম আলী খাঁর গান শোনার জন্য একমাত্র বাংলাদেশের সাধারণ মানুষই সারা রাত্রির রাস্তার ফুটপাতে বসে থাকে। টি রাও, আপ্পা রাও, মেওয়াল বা লালা অমরনাথ, মুস্তাক আলীকে বাঙালির ছেলেরা যা ভালোবাসা দিয়েছে তার কি কোনো তুলনা হয়? হয় না দোলা বৌদি, হবেও না। শিক্ষা দীক্ষা আদর্শ ও সর্বোপরি হৃদয়বত্তা সত্ত্বেও বাঙালি কেন মরতে চলেছে? বাঙালির ঘরে ঘরে কেন হাহাকার, কেন কান্না? সারা দেশের মানুষ যখন নতুন প্রাণ স্পন্দনে মাতোয়ারা, তখন বাঙালির এ দুরবস্থা কেন? 3.5 কোটি বাঙালির মুখ থেকে হাসি কেড়ে নিল কে? কেন সারা জগৎটা সর্বহারা হলো? আগে সব কিছুর জন্য অদৃষ্টকে ধিক্কার দিতাম। কৈশোর যৌবনের সন্ধিকালে আশা করতাম ময়দানে মনুমেন্টের তলায় নেতাদের গলায় মালা পরালে, তাদের বক্তৃতা শুনলে, হাতে তালি দিলে বাঙালির সর্বরোগের মহাঔষধ পাওয়া যাবে। রিপোর্টারি করতে গিয়ে বড় আশা নিয়ে এদের কাছে গিয়েছিলাম, কিন্তু হায় ভগবান, মনে মনে এমন ধাক্কাই খেলাম তা আর বলবার নয়। ব্যক্তিগত জীবনের সাফল্য ব্যর্থতা নিশ্চয়ই খুব জরুরি ব্যাপার, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে সমাজ জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা অসম্ভব। তাই তো সমাজের সর্বস্তরের ক্ষয়রোগ দেখে আঁতকে উঠেছিলাম। তাই তো কলকাতার জীবন আমার কাছে আরও তেতো মনে হতে লাগলো। এইসব নানা অশান্তি মনকে তোলপাড় করে তুলেছিল। মুখে কিছুই প্রকাশ করছিলাম না। বন্ধু বান্ধব সহকর্মীদের কেউই কিছু জানতে পারছিল না। আমার মনের মধ্যে কত চিন্তা ভাবনার যে কি বিচিত্র লড়াই চলছিল, সে খবর কেউ জানতে পারল না। তবে মেম সাহেবকে ফাঁকি দিতে পারিনি। সেদিন দুজনে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলাম। নোটস নেওয়ার কাজ শেষ করে একটা গাছতলায় এসে বসলাম। আমি বোধহয় দৃষ্টি একটু অন্যদিকে ঘুরিয়ে নিয়ে কি যেন দেখছিলাম। মেম সাহেব বলল, ওগো, চিনেবাদাম কিনে আনবে? আমি গেটের বাইরে থেকে 2 আনায় চিনেবাদাম আর 2টো ম্যাগনোলিয়া আইসক্রিম কিনে আনলাম। আইসক্রিম চিনেবাদাম খাওয়া শেষ হয়েছে। মেম সাহেব তখনই একটু ঝাল নুন খাচ্ছে আর জিভ দিয়ে রস আস্বাদনের আওয়াজ করছে। ওর কখন ঝাল নুন খাওয়া শেষ হয়েছে, কখন আমার কাছে রুমাল চেয়েছে তা আমি খেয়াল করিনি। মেম সাহেব হঠাৎ আমাকে একটা ঝাঁকুনি দিয়ে বলল, ওগো, রুমালটা দাও না। আমি রুমাল দিলাম। রুমাল দিয়ে হাতটা মুখটা মুছে আবার আমাকে ফেরত দিল। এই নাও। রুমালটা পকেটে রাখতে রাখতে আমি জিজ্ঞাসা করলাম, তোমার রুমাল কি হলো? সর্বমঙ্গলার নির্মাল্য বেঁধে তোমাকে দিলাম না? ও তাই তো, মেম সাহেব প্রশ্ন করল, একটা কথা বলবে? কেন বলবো না? কি এত ভাবছো আজকাল? কই কিছু না তো। ও একটু হাসলো, বলল,
আমাকে শুয়ে বলতে পারো তুমি কিছু ভাবছো না? কথা শেষ হতে না হতেই ও আমার হাতটা টেনে নিয়ে বুকের ওপর রেখে বলে, বলো। আমি হাতটা সরিয়ে নিয়ে বলি, কি ছেলে মানুষই করছো? মেম সাহেব একটু হাসে, একটু ভাবে, বোধহয় আমার কথায় একটু দুঃখও পায়। ওই ঘন কালো দুটো চোখ যেন শ্রাবণের মেঘের মতো ভারী হয়ে ওঠে। আমি এক ঝলক দেখে নিয়ে দৃষ্টিটা সরিয়ে নিই। মেম সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমি দৃষ্টিটা আবার ঘুরিয়ে নিয়ে আসি। জানতে চাই, কি এত ভাবছো? জেনে তোমার লাভ? আমি ভেবেছিলাম সহজভাবে মেম সাহেবকে এড়িয়ে যাব, কিছু বলবো না। কিন্তু গভীর ভালোবাসায় ওর দৃষ্টিটা অত স্বচ্ছ হয়েছিল যে আমার মনের গভীর প্রদেশেও কোনো কিছু লুকানো সম্ভব ছিল না। ও স্থির জেনেছিল আমার মনটা একটু বিক্ষিপ্ত আছে। কিন্তু কী কারণে মনটা বিক্ষিপ্ত তা জানতে না পারায় মেম সাহেব দুঃখ হওয়া স্বাভাবিক। সে কথা উপলব্ধি করেও ওকে ঠিক সত্য কথাটা বলতে আমার বেশ কোনটা হচ্ছিল। 2-4 মিনিট দুজনেই চুপচাপ রইলাম। তারপর মেম সাহেব ডেকে, শোনো, বলো, তুমি কি আজকাল এমন কিছু ভাবছো যা আমাকে বলা যায় না? তুমি কি পাগল হয়েছো? তবে বলছো না কেন? অনিচ্ছা সত্ত্বেও একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বললাম, কি বলবো মেম সাহেব, নতুন কিছুই ভাবছি না। ভাবছি নিজের কর্মজীবনের কথা। আর কতকাল আমি অনিশ্চয়তার মধ্যে থাকব, তাই খালি ভাবছি। মেম সাহেব উড়িয়ে দিল আমার কথাটা। বলল, তা এত ভাববার কি আছে? কেউ একটু আগে, কেউ একটু পরে, এভাবেই তো জীবন চলে। তুমি না হয় 2 বছর পরেই জীবন দাঁড়াবে, তাতে কি ক্ষতি হলো? ভাববো না? হকারের মতো ফেরি করে রোজগার করলে তো কার ভালো লাগে? হাজার হোক, বয়স তো হচ্ছে। মেম সাহেব তাড়াতাড়ি আমাকে কাছে টেনে নেয়। 2 হাত দিয়ে আমার মুখটা তুলে ধরে বলে, সি সি, নিজেকে এত ছোট ভাবছো কেন? ছোট ভাবলাম না, তবুও যদি ভদ্রলোকের মতো রোজগার করতে পারতাম। তোমার কি টাকার দরকার? না না, টাকার আবার কি দরকার, বলো না। আমি তো মরে যাইনি। মেম সাহেব বড়ই উতলা হলো আমার কথায়। জানতে চাইল, আর কি ভাবছো? বলবো? নিশ্চয়ই। ভাবছি আমার এই অনিশ্চয়তার জীবনে তোমাকে কেন টেনে আনলাম। একটা আধা বেকার জার্নালিস্টের সংসারে তোমাকে এনে কেন তোমার জীবন নষ্ট করব, তাই ভাবছি। মেম সাহেব রেগে ওঠে, চমৎকার, হাততালি দেব? কেন ঠাট্টা করছো? তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। তোমার টাকা না থাকলে আমি তোমার কাছে ঠাঁই পাবো না? তুমি আমাকে এত ছোট, এত নীচ ভাবো? পাগল কোথাকার! তোমাকে আমার সংসারে এনে যদি সুখ শান্তি মর্যাদা দিতে না পারি, তবে ও আর এগুতে দিল না। তুমি 200-500 টাকা রোজগার করলেই আমার শান্তি? টাকা হলেই বুঝি সবাই সুখী হয়? না, তা হবে কেন? তবুও ভদ্রভাবে বাঁচার জন্য কিছু তো চাই। আমার বা আমার সংসারের চিন্তা তোমার করতে হবে না। তুমি নিশ্চিন্ত মনে কাজ করে যাও তো। কোথায় কোথায় বেলা যায়, সূর্যটা আস্তে আস্তে নামতে থাকে, গাছের ছায়া দীর্ঘতর হয়, সুবিস্তীর্ণ প্রাঙ্গণ সূর্যরশ্মির বিদায়বেলায় স্নিগ্ধ মিষ্টি আলোয় ভরে যায়। মেম সাহেব আমার কাঁধে মাথা রাখে। ওগো, বলো, তুমি এসব আজে বাজে কথা ভাববে না। আজ না হয় ভগবান নাই দিলেন, কিন্তু একদিন তিনি নিশ্চয়ই ভরিয়ে দেবেন তোমাকে। তুমি বুঝি সব কিছু জানো 100 বার। ওয়েলিংটন স্কোয়ার আর মনুমেন্টের মিটিং কভার করেই তো তোমার জীবনটা কাটাতে হবে না। তবে কি করব? কি না করবে তাই বলো। দেশ দেশান্তরে ঘুরবে, কত বড় বড় লোকের সঙ্গে তোমার পরিচয় হবে, তুমি কত কি লিখবে। তারপর
মেম সাহেব আমার গাল টিপে বলে, তারপর আর বলবো না, তোমার অহংকার হবে। আমার হাসি পায় মেম সাহেবের প্রলাপ শুনে। তুমি কি বোম্বে যাচ্ছ? ও অবাক হয়ে বলে, আমি কেন বোম্বে যাব? হিন্দি ফিল্মের স্টোরি লেখার জন্য? অসভ্য কথাকার। সেদিন আমি শুধু একটা মোটামুটি ভালো চাকরির স্বপ্ন দেখতাম। আর আর ভাবতাম অফিস থেকে আমাকে একটা টেলিফোন দেবে, আমি অফিসের গাড়ি করে রাইটার্স বিল্ডিং, লালবাজার যাব, পলিটিক্যাল পার্টিগুলোর অফিসে ঘুরে বেড়াবো, চিফ মিনিস্টারের সঙ্গে দার্জিলিং যাব। রাইটার্স বিল্ডিংয়ের সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি আমাকে উইশ করবেন, পুলিশ কমিশনারের ভিড়ের মধ্যেও আমাকে চিনতে পারবেন, শ্যামপুর থানার ওসি আমাকে কাটলেট খাওয়াবেন। স্বপ্ন দেখার ও একটা সীমা আছে, তাই তো আমি আর এগুতে পারতাম না। আজ সেসব দিনের কথা ভেবে হাসি পাই। কোন দিন কি ভেবেছি আমি নেহেরু, শাস্ত্রী, গান্ধীজির সঙ্গে পৃথিবীর পঞ্চমহাদেশ ঘুরে বেড়াবো? কোনোদিন কি কল্পনাও করতে পেরেছি বছর বছর বিলেত যাব? কোনোদিন কি ভাবতে পেরেছি প্রাইম মিনিস্টারের সঙ্গে এয়ারফোর্সের স্পেশাল প্লেনে দমদম নামব, রাজভবনে থাকব? আরও অনেক কিছু ভাবিনি ভারতবর্ষের টপ লিডাররা আমার সঙ্গে রাজনীতি নিয়ে গোপন আলোচনা করবেন, হুইস্কি খেতে খেতে অ্যাম্বাসেডরদের সঙ্গে ইন্টারন্যাশনাল এয়ারফোর্সের ডিসকাস করব। মেম সাহেব বোধহয় এসব ভাবত। কোথা থেকে কেমন করে এসব ভাবনার সাহস সে পেত তা আমি জানি না। তবে আমার কর্মজীবনের কৃষ্ণপক্ষেও সে আশা হারায়নি। তাই তো যতবার আমি নিরাশার ভঙ্গে পড়েছি, ততবার আমি পরাজয় মেনে নিয়ে কর্মজীবনের পথ পাল্টাতে চেয়েছি। ও ততবার আমাকে তুলে ধরেছে, আশা দিয়েছে, ভরসা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কখনো কখনো শাসনও করেছে। সবই বুঝি মেম সাহেব, কিন্তু এই কলকাতার পরিচিত মানুষদের দ্বারে দ্বারে আর কৃপা প্রার্থী হয়ে ঘুরে বেড়াতে পারছি না। মেম সাহেব স্পষ্ট করে বলল, কলকাতায় যে তোমার থাকতে হবে এমন কি কথা আছে? যেখানে গিয়ে তুমি কাজ করে শান্তি পাবে সেখানেই যাও। এক মুহূর্ত চুপ করে ও আবার বলে, আমি তো তোমাকে আসলের মধ্যে থাকতে বলিনি। মেম সাহেব জীবনে একটা লক্ষ্য স্থির করেছিল। সে লক্ষ্য ছিল আমার কল্যাণ, আমার প্রতিষ্ঠা। আর চেয়েছিল প্রাণ ভরে ভালোবাসতে, ভালোবাসা পেতে। মধ্যবিত্ত সংসারে কুমারী যুবতীর পক্ষে এমন অদ্ভুত লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। মেম সাহেবের পক্ষেও সহজ ছিল না। বাধা এসেছে, বিপত্তি এসেছে, এসেছে প্রলোভন। এই তো সুবোধবাবু আমেরিকা থেকে ফেরার পর যখন ইঙ্গিত করলেন মেম সাহেবকে তার বেশ পছন্দ, তখন বাড়ির অনেকেই অনেক দূর এগিয়েছিলেন। মেম সাহেব কী বলেছিল জানো? বলেছিল, মেজদি, মাকে একটু বুঝিয়ে বলিস, রেডিমেড জামা কাপড় দেখতে একটু চকচক করে, কিন্তু বেশি দিন টেকে না। তার চাইতে ফিট কিনে মাপ মতো নিজের হাতে তৈরি করা জিনিস অনেক ভালো হয়, অনেক বেশি সুন্দর হয়। মেজদি ইঙ্গিত বুঝতে পেরেছিল। তবে আমার সঙ্গে ঘুরে ফিরে বেড়ানো নিয়ে মেম সাহেবের আত্মীয় মহলেও গুঞ্জন উঠেছিল। অপ্রিয় অসংযত আলোচনাও হয়তো মাঝে মাঝে। ও সেসব গ্রাহ্য করত না। দেখো খোকনদা, আমি কচি মেয়ে নই, একটু আধটু বুদ্ধিশুদ্ধি আমারও হয়েছে, কিছু কিছু ভালো মন্দও বুঝতে শিখেছি। সব মিলিয়ে কলকাতার আকাশটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে উঠল। মেম সাহেবও ধীরে ধীরে উপলব্ধি করল, আমি আর বেশি দিন কলকাতায় থাকলে দুজনের মাথাটা খারাপ হয়ে উঠবে। ওগো, সত্যি তুমি এবার কোথায় যাবার ব্যবস্থা করো। আশেপাশের কতগুলো অপদার্থ মানুষদের ভালোবাসার ঠেলায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? পারবো। তবে যখন যেদিন দুজনে মিলব সেদিন তো আর কেউ বিরক্তি করতে পারবে না।
আত্মীয় বন্ধুর দল কেউ জানতে পারবে না। ধীরে ধীরে আমি দিল্লি যাওয়ার উদ্যোগ আয়োজন শুরু করলাম। গোপনে গোপনে কিছু কিছু কাগজপত্রের অফিসে গিয়ে আলোচনা করলাম। শেষে একদিন আকস্মাৎ এক অপ্রত্যাশিত মহল থেকে এক নগণ্য সাপ্তাহিকের সম্পাদক বললেন, দিল্লিতে আমার একজন করেসপন্ডেন্ট দরকার, তবে এখন তো 100 টাকার বেশি দিতে পারবো না। কুছ পরোয়া নেই, 100 টাকায় যথেষ্ট। কথা দিলাম, ঠিক আছে, আমি যাব। কবে থেকে কাজ শুরু করবেন? আপনি যেদিন বলবেন। অ্যাজ আর্লি ইজ ক্যান গো। মেম সাহেব পরের শনিবার ভোরবেলায় আমাকে নিয়ে কালীঘাটে গিয়ে পুজো দিল, প্রসাদ দিল, নির্মাল্য দিল। এই নির্মাল্য সবসময় কাছে রেখো। সন্ধেবেলায় দুজনে মিলে ডায়মন্ড হারবারের দিকে গেলাম। বেশি কথা বলতে পারলাম না কেউ। মেম সাহেব বলল, আমার মন বলছে তোমার ভালোই হবে। আমার যদি ভালোবাসার জোর থাকে তাহলে তোমার অমঙ্গল হতে পারে না। আমি শুধু বললাম, তোমার দেওয়া নির্মাল্য আর ভালোবাসা নিয়েই তো যাচ্ছি, আমার আর কি আছে বলো। সন্ধ্যার আবছা অন্ধকার নামতে শুরু করেছিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, চলো এবার যাই। ও উঠল না, বসে রইল। ডাকলো, শোনো। বলো। কাছে এসো, কানে কানে বলবো। কানে কানে কি বলল জানো? বলল, আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবে। আবছা অন্ধকারে আরও একটু গাঢ় হলো। আমি 2 হাত দিয়ে মেম সাহেবকে টেনে নিলাম বুকের মধ্যে। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত মন প্রাণ দিয়ে অনেক আদর করলাম। তারপর মাথার আঁচল দিয়ে ও আমাকে প্রণাম করলো। আশীর্বাদ করো, আমি যেন তোমাকে সুখী করতে পারি। যুধিষ্ঠির রাজত্ব ও দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলেছিল। আমার রাজত্ব ছিল না, তাই নিজের জীবন আর মেম সাহেবের ভালোবাসা পণ রেখে আমি কর্মজীবনের পাশা খেলতে যুধিষ্ঠিরের স্মৃতি বিজড়িত অতীত ইন্দ্রপ্রস্থ বর্তমানের দিল্লি এলাম। বাঙালি ছেলেরা ঘর থেকে বেরোতে চায় না বলে একদল পেশাদার অন্ধ রাজনীতিবিদ অভিযোগ করেন। অভিযোগটি সর্বৈব মিথ্যা। মহেঞ্জোদারো বা হরপ্পার যুগের কথা আমি জানি না, তবে ইংরেজ রাজত্বের প্রথম এবং মধ্যযুগ লক্ষ লক্ষ বাঙালি সমগ্র উত্তর ভারতে ছড়িয়েছে। রুজি রোজগার করতে বাঙালি কোথাও যেতে দ্বিধা করেনি। শুধু রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সিমলা পর্যন্ত বাঙালিরা গিয়েছেন, থেকেছেন, থিয়েটার করেছেন, কালীবাড়ি করেছেন। এই যাওয়ার পিছনে একটা কারণ ছিল। প্রথমত বাঙালিরাই আগে ইংরেজি শিক্ষা গ্রহণ করে সরকারি অফিসে বাবু হওয়ার বিশেষ যোগ্যতা অর্জন করেন। সবাই যে কুইন ভিক্টোরিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে করে হাওড়া স্টেশন থেকে পাঞ্জাব মেলে চাপতেন তা নয়। তবে রাওয়ালপিন্ডি মিলিটারি অ্যাকাউন্টস অফিসে কোনো না কোনো পিসেমশাই, মেসমশাইয়ের আমন্ত্রণে অনেকেই বাংলা ত্যাগ করেছেন। পরে বাঙালি ছেলেছোকরা বোমা পটকা ছুঁড়ে ইংরেজদের লেজে আগুন দেওয়ার কাজে মেতে ওঠায় সরকারি চাকরির বাজারে বাঙালির দাম কমতে লাগলো। ইতিমধ্যে ভারতবর্ষের দিকে দিকে ইংরেজি শিক্ষার প্রসার হওয়ায় সরকারি অফিসে বাবু জোগাড় করতে ইংরেজদেরকে আর শুধু বাঙালির দিকে চেয়ে থাকবার প্রয়োজন হলো না। বাঙালির বাংলার বাইরে যাওয়ার বাজারে ভাটা পড়ল। জীবনযুদ্ধে ধীরে ধীরে বাঙালির পরাজয় যত বেশি প্রকাশ হতে লাগলো, মিথ্যে আত্মসম্মানবোধ বাঙালিকে তত বেশি পেয়ে বসল। রাজনৈতিক ও অর্থনৈতিক চক্রান্তের সঙ্গে সঙ্গে বাঙালির এই সম্মানবোধ তাকে প্রায় বাংলাদেশে বন্দি করে তুলল। বাংলাদেশের নব্য যুব সমাজ চক্রান্ত ভাঙতে পারত, গড়তে পারত নিজেদের ভবিষ্যৎ, অগ্রাহ্য করতে পারত অদৃষ্টের অভিশাপ। কিন্তু দুঃখের বিষয় তা সম্ভব হলো না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, সুচিত্রা উত্তম, সন্ধ্যা মুখুজ্জে, শ্যামল মিত্তির, বিষ্ণুদে, সুধীন দত্ত, সত্যজিৎ, তপন সিংহ থেকে শুরু করে নানা কিছুর দৌলতে
বেকার বাঙালি চরম উত্তেজনা এবং কর্মচাঞ্চল্যের মধ্যে জীবন কাটায়। এই উত্তেজনা কর্মচাঞ্চল্যের মোহ আছে, কিন্তু সার্থকতা কতটুকু তা ঠিক জানি না। কলকাতায় রিপোর্টারি করতে গিয়ে বাংলাদেশের বহু মনীষীর উপদেশ পেয়েছি, পরামর্শ পেয়েছি, কিন্তু পাইনি অনুপ্রেরণা। নিজেদের আসন অটুট রেখে, নিজেদের স্বার্থ বজায় রেখে তারা শুধু রিক্ত নিঃস্ব বুভুক্ষ বাঙালি ছেলে মেয়েদের হাততালি চান। ৩.৫ কোটি বাঙালিকে বিকলাঙ্গ করে ৩.৫ ডজন নেতা আনন্দে মশগুল। প্রতিটি পাড়ায় মহল্লায়, গ্রামে নগরে বহু মহাপ্রাণ বাঙালি আজ রয়েছেন, কিন্তু অন্যায়, অবিচার, অসৎ এর অরণ্যে তারা হারিয়ে গেছেন। কলকাতার এই বিচিত্র পরিবেশে থাকতে থাকতে সবার অজ্ঞাতে অলক্ষ্যে মন আমার বিদ্রোহ করত, কিন্তু রাস্তা খুঁজে পেতাম না। ১ পা এগিয়ে ৩ পা পিছিয়ে যেতাম। সমাজ সংস্কার জাল থেকে নিজেকে মুক্ত করে বেরোতে গিয়ে ভয় করত, ঘাবড়ে যেতাম। নিজের মনের মধ্যে যে এই সব দ্বন্দ্ব ছিল তা মেম সাহেবকেও বলতাম না, কিন্তু ভিতরে ভিতরেও আমি চঞ্চল হয়ে উঠেছিলাম। তাই তো নিয়তির খেলাঘরে মেম সাহেবকে নিয়ে খেলতে গিয়ে যেদিন সত্যি সত্যি ভবিষ্যতের অন্ধকারে ঝাঁপ দিলাম, সেদিন মুহূর্তের জন্য পিছনে ফিরে তাকাইনি। মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল। হয়তো প্রতিহিংসা আমাকে আরও কঠিন করেছিল, আর মেম সাহেবকে আর দূরে রাখতে পারছিলাম না। জীবন সংগ্রামের জন্য প্রতিটি মুহূর্তে তিলে তিলে দগ্ধ হওয়ায় দিনের শেষে রাতের অন্ধকারে মেম সাহেবের একটু কোমল স্পর্শ পাওয়ার জন্য মনটা সত্যি বড় ব্যাকুল হতো। জীবন সংগ্রাম কঠোর থেকে কঠোরতর হতে পারে। সে সংগ্রামেও কখনো জিত, কখনো হার, সবই থাকে। তা হোক, কিন্তু দিনের শেষে সূর্যাস্তের পর কর্মজীবনের সমস্ত উত্তেজনা থেকে বহু দূরে মানুষ লোকের নির্জন সৈকতে বন্ধনহীন মন মুক্তি চাইত মেম সাহেবের অন্তরে। স্বপ্ন দেখতাম আমি ঘরে ফিরেছি। ঘরে ঢুকতে না ঢুকতেই আমি সুইচটা অফ করে দিয়ে মেম সাহেবকে আকস্মাৎ একটু আদর করে তার সর্বাঙ্গে ভালোবাসার ঢেউ তুলেছি। দুটি বাহুর মধ্যে তাকে বন্দিনী করে নিজের মনের সব দৈন্য দূর করেছি। সারাদিনের সমস্ত গ্লানি মুছে ফেলেছি। মেম সাহেব আমার দুটি বাহু থেকে মুক্তি পাওয়ার কোনো চেষ্টা করে না, কিন্তু বলে, আহ ছাড়ো না। ওই ২-১টি মুহূর্তের অন্ধকারেই মেম সাহেবের ভালোবাসার জেনারেটরের আমার মনের সব বাল্বগুলো জ্বালিয়ে নিই। তারপর মেম সাহেবকে টানতে টানতে ডিভানের পর ফেলে দিই। আমিও হুমড়ি খেয়ে পড়ি ওর উপর। অবাক বিস্ময়ে ওর দুটি চোখের দিকে তাকিয়ে থাকি। মেম সাহেবও স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে। অত নিবিড় করে দুজন দুজনকে কাছে পাওয়ার দুজনের চোখে নেশা লাগে। সে নেশায় দুজন হয়তো একটু মাতলামি করি, হয়তো বলি, জানো মেম সাহেব, তোমার ওই দুটো চোখের দিকে তাকিয়ে যখন আমার নেশা হয়, তখন আমি সমস্ত সংযম হারিয়ে মাতলামি পাগলামি করি। তখন জিগর মুরাদাবাদীর একটি শের মনে পড়ে, পাশ ফিরে আর শোয় না মেম সাহেব। শীত হয়ে শুয়ে ২ হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে বলে, বলো না কোন শেরটা তোমার মনে পড়ছে। আমি এবার বলি, তেরি আঁখোं का कुछ कसूर नहीं, मुझको খারাপ होना था। বুঝলে মেম সাহেব, তোমার চোখের কোনো দোষ নাই, আমি খারাপ হতামই। চোখটা ঘুরিয়ে ফিরিয়ে একটু ঢলোঢলোভাবে ও বলে, তা তো ১০০ বার সত্যি, আমি কেন তোমাকে খারাপ করতে যাব। আমি কানে কানে ফিসফিস করে বলি, আমার আবার খারাপ হতে ইচ্ছা করছে। ওর তিড়িং করে এক লাফে উঠে গিয়ে আমার গালে একটা ছোট্ট মিষ্টি চড় মেলে বলে, অসভ্য কোথাকার। আরও কত কি ভাবতাম। ভাবতে ভাবতে আমি পাগল হওয়ার উপক্রম হতাম। আজকের পর্ব এ পর্যন্তই। উপন্যাসটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
এবং পছন্দের যদি কোনো গল্প থাকে তবে কমেন্টে জানাবেন, পড়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।